ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমাদের এই অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে আমি নতুন একটি ক্লাস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বাণিজ্যিক শাখা ও বাণিজ্যিক শাখার একটি ক্লাস। বিজ্ঞান তোমাদের সাধারণ বিজ্ঞান যা কমার্স অথবা আর্টসের আছে সেই বিষয়ে পঞ্চম অধ্যায়। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম দশম অধ্যায়, 5 দুগুণে 10, 10 অধ্যায়, আর এগুলো হচ্ছে পদার্থের একটা অংশ। গত ক্লাসে পড়িয়েছিলাম আমরা বইয়ের যে অংশগুলি আছে সম্পূর্ণগুলি ভালো করে বোঝানো হয়েছে। যে এসব বলকে জানি, সেটার জন্য আমরা কি বলের যে সংজ্ঞা ছিল, জড়তা যে ছিল, নিউটনের 3টা সূত্রের ব্যাখ্যা প্রয়োগ, লাস্টে ছিল ঘর্ষণ। যদিও ঘর্ষণের শেষ অংশটা আমি একটু দেখাইতে পারি নাই, তোমাদের বিদ্যুৎ চলে গিয়েছিল, যার জন্য ওই অংশটা দেখানো হয় নাই। যে ঘর্ষণের কারণে আমাদের কিছু ক্ষতি হয়, আবার ঘর্ষণের কারণে আমরা কিছু কাজ করতে পারি। ঘর্ষণ যেরকম উপকারী তেমন অপকারী। উপকারী কিরকম? ঘর্ষণের কারণে আমি মনে করো এই বোর্ডটা আমি লিখতে পারবো, যদি ঘর্ষণ না হতো স্লিপ কাটতে পারতো। ঘর্ষণের কারণে আমি পায়ে হাঁটতে পারি, পায়ের সাথে ফ্লোরের বা মাটির ঘর্ষণ হয়, ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি। এই ঘর্ষণের কারণে চাকা, সাইকেলের চাকা রাস্তার সাথে ঘর্ষণ হয় বিদায় সে প্রাইভেট কার সব কিছু চলে। আবার এটা হলো উপকারী সাইড। অপকারী আছে আরো বেশি, যেমন আমি যদি টাকা পয়সার খুবই সমস্যা থাকে, বিশেষ করে যে করোনার যুগ, সবাই অভাবগ্রস্ত আছে। এখন যদি 1 মাস জুতা স্যান্ডেল পরছি, তারপর দেখা যায় নিচে ঘর্ষণের কারণে নিচে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ফলে স্যান্ডেলটা ছিঁড়ে গেল। এ থেকে আমার ক্ষতি হলো। যদি ঘর্ষণ না হতো তবে এটা ছিঁড়তো না, আর অনেকদিন ব্যবহার করতে পারতাম। একইভাবে ফ্যান বলো, ফ্যানের যে ব্যারিং থাকে বা সাইকেলের যে ব্যারিং থাকে, সেটাও ঘর্ষণের কারণে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় বা নষ্ট হয়ে যায়, অপচয় হয়। সুতরাং ঘর্ষণের কারণে সেটা ক্ষয়প্রাপ্ত। এটা হলো অপকারীর দিক। আর অপকারী ঘর্ষণ যদি না হয় তবে কি হতো? এই বিশ্বের কোনো কিছু পরিবর্তনশীল হতো না। যে আমরা যা ব্যবহার করি চিরজীবনে একই জিনিস ব্যবহার করতে পারতাম, কেমন যেন, যার কোনো পরিবর্তন হতো না। সুতরাং ঘর্ষণের উপকারী অপকারী দুইটা সিট আছে, এই জন্য দুইটা দিকই আছে। এই জন্য বলা হয় ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব্য, প্রয়োজনীয় উপদ্রব্য। সুতরাং এই প্রশ্নটা তোমাদের লাস্টের অংশ আছে। আর ঘর্ষণের জন্য, ঘর্ষণ করার জন্য, আমার ঘর্ষণ করার প্রয়োজন বেশি, সেই জন্য কি করতে হবে? হ্যাঁ, যেমন আমি ফ্লোরটা যদি বেশি পিচ্ছিল হয় তো হাঁটার যে কষ্টকর হয়, সেই জন্য ঘর্ষণের জন্য আমরা স্যান্ডেলটা কাঁটাযুক্ত স্যান্ডেল পরি, বা নিচে দেখবা স্যান্ডেলের কি খাঁজ কাটা থাকে। অথবা যে আমরা সাইকেল চালাই, ঘর্ষণ যাতে সমস্যা না হয় সেই জন্য কি খাঁজ কাটা থাকে, খাঁজ কাটা থাকার কারণে। সুতরাং ঘর্ষণ যাতে বেশি হয় সেটার জন্য কিছু করণীয় আছে, ঘর্ষণ যাতে কম হয় সেই জন্য করণীয় আছে। যেমন আমরা ফ্যান বলো, সাইকেলের বিয়ারিং বলো, যেগুলো বেশি বেশি ঘোরার প্রয়োজন, সেই জায়গায় চর্বিযুক্ত তৈল বা গ্লিসারিন দেওয়া হয়, বা এই জাতীয় গ্লিসারিন জাতীয় পিচ্ছিল জাতীয় পদার্থ দেওয়া হয়, যাতে না ইজিতে ঘুরে ঘর্ষণটা ক্ষয়প্রাপ্ত যাতে না হয়। সুতরাং ঘর্ষণ যাতে কম হয় সেই জন্য কিছু করণীয় আছে, তোমাদের বইয়ের লাস্টে দেখবা। এই অংশটা তোমাদের বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আলোচনা করা হয় নাই, আমি কিছুটা আলোচনা করে দিলাম। বারবার এটা শুনবে, প্লাস বইয়ের সাথে অ্যাডজাস্ট করে পড়ে নিবে। আশা করি বুঝতে পারছো। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের কি পড়াবো? দেখো কি লেখা আছে, দেখতে হলে আলো চাই। ওটা বলকে জানি, এটা দেখতে হলে আলো চাই। আমরা 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 জানি চোখের নিজস্ব কোনো আলো নেই। যদি চোখে নিজস্ব আলো হতো তবে আমরা অন্ধকার রুমে বসেও বা দেখতে পাইতাম একজন আরেকজনকে। আমরা কি দেখতে পাই? হ্যাঁ। আমি যদি অন্ধকার না থেকে আলোতে থাকি, আলোর রুমে থাকি, তখন আলো আমার চোখে পড়ে, সে আলো আমার চোখে পড়ে না, আলো ওই বস্তুতে পড়ে, বস্তুটা আমার চোখে আলো দেয়। এই জন্য আমি অন্ধকারে যদি বসেও থাকি আর বস্তুটা যদি আলোতে থাকে, হ্যাঁ, তখন এই বস্তুটা দেখি। আর আমি যদি আলোতে থাকি আর বস্তু যদি অন্ধকারে থাকে, তখন আমরা দেখতে পাই না। কারণ আলো বস্তুর উপরে, যেমন একটা বস্তু যদি থাকে এরকম, এই বস্তু, তারপর চোখ যদি হয়, মনে করো আমি এখানে একটা দাঁড়িয়ে আছি, আমি এখানে চোখ, চোখটা আমি আঁকতে পারি না, এটা চোখ মনে করো, হ্যাঁ, এই চোখ। এখন
এখানে একটা সূর্য আছে, মনে করো বাল্ব আছে, বাল্বে আলো নিঃসৃত হচ্ছে। এখন এই বাল্ব থেকে আলো এই বস্তুর উপর পড়বে, তারপর সেটা আমাদের চোখে আঘাত করবে, তারপর বস্তুটা আমরা দেখতে পাবো। এই সম্পর্কে কিন্তু অনেক তথ্য আছে, অনেক বিজ্ঞানী বিভিন্ন তথ্য দান করেন। যার আইজাক নিউটন বলছে যে একটা বস্তু আমরা কেন দেখি, বস্তু থেকে সূর্য থেকে বা বাল্ব থেকে বা আলোক উৎস থেকে বস্তুতে আলো পড়ে, সেই আলোটা প্যাকেট আকারে কোয়ান্টাম তথ্যের মাধ্যমে প্যাকেট আকারে আমাদের চোখে আঘাত করে, তারপর আমরা সেটা দেখতে পাই। আমি চিত্র বেশি সুন্দর করে আঁকতে পারি না, তাই আমি একটু কিছুটা আন্দাজ করে বলেছি। সুতরাং দেখতে হলে এই জন্য বলছে আলো চাই, আলোর বিকল্প নেই। আমাদের অনেকেই ক্লাসে জয়েন হয়েছে, বিশেষ করে 2/1 বোন সাদিয়া, সে খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রতিদিন ক্লাস দেখে। স্যার বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, বোর্ডটা এখন কি ক্লিয়ার নাকি দেখো একটু। বোর্ডটা ক্লিয়ার হওয়ার কথা, অনেক সময় ঝাপসা। এখন লেখা শুরু করি নাই, শুধু লিখেছি দেখতে হলে আলো চাই, আলোর বিকল্প নেই। তোমাদের এই আলোর অধ্যায়ের প্রথমেই দেখো লেখা আছে দর্পণ বা আয়না। আয়নার সম্পর্কে আমরা ভালো করে চিনি। আয় মানে কি আসতে বলছে, আবার নাও করে, দেখো কত দুষ্ট শব্দটা। আয় বলে আয় আয়, পরে না আইস না। তুমি দেখো দর্পণের সামনে যখন যাইবা তখন তোমাকে ডাকবে আয় কাছে, কিন্তু যত পিছিয়ে যাবে তখন সে দেখবে দূরে চলে যায়, মানে কি না করে আইস না। এটা হলো আয়না, প্রতিবিম্ব দেখা যায়। এটার অপর নাম হচ্ছে দর্পণ, একই কথা, ঠিক আছে। আয়না বা দর্পণ একই কথা। আয়নাটা কিরকম, আমরা যে গ্লাস দেখি, গ্লাস বা যে থাই গ্লাস, এর এক পাশে যদি এরকম একটা আয়না যদি থাকে, এর এক পাশে যদি এরকম রূপার প্রলেপ দেয়, কিসের প্রলেপ, রূপার প্রলেপ দেওয়া হয়, তখন কি হয়ে যায়, আয়না তৈরি হয়। কিসের প্রলেপ, রূপার প্রলেপ, প্রলেপ, যাকে আমরা পাড়া লাগানো বলি। কি বলি, পাড়া, দাসিনীরা হবে পাড়া লাগানো। এই পাড়া লাগানোর কারণে এখান থেকে যদি আমি এখানে কোনো বস্তু রাখি, এখানে একটা পেন্সিল বা কলম যাই রাখো না কেন, একটা সুন্দর করে দেখা যাবে যে এই বস্তুটা এটার উপর পড়বে, হ্যাঁ এরকম পড়বে, তারপর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, একই পাশে দেখা যাবে ওইখানে মনে করে একটা কলমটা এখানে আছে, এরকম দেখাবে, তাই না, এই পাশে দেখাবে ছবি। সুতরাং এটা হলো অবাস্তব প্রতিবিম্ব, আমি জাস্ট দেখাইলাম। সুতরাং এটা হচ্ছে দর্পণ। তার মানে দর্পণের একটা মসৃণ তল যার নিয়মিত প্রতিফলন হয়। দর্পণ কাকে বলে, যা একটি মসৃণ তল, যা একটি মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, নিয়মিত প্রতিফলন হয়। যদি পরীক্ষা আসে দর্পণ কি, একটি মসৃণ তল, ইহা একটি মসৃণ তল বা যা একটি মসৃণ তল, যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়। এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা খাতায় লেখো, কিন্তু সাথে সাথে লিখতে হবে, সাথে সাথে কি লিখতে হবে। নিশাদ ইকবাল, নিশাদ, হ্যাঁ, বাণিজ্য শাখার দীপ্তি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অনেকে আসো, আর যারা আসে নাই তাদেরকে একটু মেসেজ করে জানিয়ে দাও যে ক্লাসে আসতে হবে। নাহিদা জান্নাত, সে নিয়মিত আসে, সে নিয়মিত ক্লাস দেখে। ক্লাস যদি দেখো, নাও যদি পড়ো বাসায়, কিছুটা হলো আইডিয়া হবে। এই লকডাউনের সময়ে কিছুটা হলো পড়া হবে, বইয়ের সাথে সংযুক্ত। আজকে তোমাদের নবম শ্রেণীর কমার্সের একটা মেয়ে আসছে, নাহি মনে হয় নাম, ও বলতেছে, তোর ও মা বলতেছে যে লেখাপড়া একেবারেই হচ্ছে না। পরে বলছে কি নেট আছে নাই, মোবাইল আছে নাই, তারা ক্লাস সে দেখে না। ক্লাস না দেখার কারণে বইয়ের সাথে সম্পর্ক নাই এবং টিচারের সাথে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই না। সুতরাং তোমাদের মোবাইল এখন লাগবে নেটে ক্লাস দেখার জন্য,
আর এটা যদি দেখবো অটোমেটিক স্পর্শ করতে বইয়ের কাছে যাইতে মন চাইবো, দেখি তো স্যারে কি বলছে এবং কথার সাথে মিল আছে কিনা। সুতরাং তখনই তোমার কি আগ্রহ বাড়বে। তো আমরা কি পাইলাম, আয়না কি বা দর্পণ কি? দর্পণ হচ্ছে একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়। প্রতিফলন হওয়ার কারণে আমি যদি আয়নার সামনে দাঁড়াই যে কোনো কারণে, তখন মনে হয় আয়নার ভিতরে আমার একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্ব, দর্পণের ভিতরে কি প্রতিবিম্ব দেখি? অবাস্তব। এটা কিন্তু মনে রাখতে হবে। দর্পণ আমরা কমপ্লিট করলাম। দর্পণটা কি? একটি মসৃণ তল যেখানে নিয়মিত প্রতিফলন হয়। এখন দর্পণ কোথায় কাজে লাগে? ব্যবহার যদি বলি আমরা, প্রথমেই আমরা বলবো কিসের কথা? বলো, আয়নার ব্যবহার। সাদিয়া তো প্রথমেই বলবে, স্যার আমার তো ড্রেসিং টেবিলের দরকার, এর সাথে কিছুই দরকার নাই। হ্যাঁ, ব্যবহার। আমার যদি একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকে, সাজুগুজু করতে পারি, তবেই হবে, তাই না? তার মানে ড্রেসিং টেবিলে আমরা ব্যবহার করি আমাদের ফেসটাকে দেখা যায়, যেন নিজের ফেসটাকে দেখে আমরা সঠিক আছি কিনা, স্বাস্থ্য ঠিক আছে কিনা, বা চেহারায় কোনো ইয়া আছে কিনা, বা চুল এলোমেলো কিনা, এই ইয়াটা আমরা ব্যবহার করি। দর্পণ ড্রেসিং টেবিল বা চেহারা দেখার জন্য ব্যবহার করি। কিন্তু তোমাদের বইয়ে প্রথমেই লেখা আছে ড্রাইভিং এ, নিরাপদ ড্রাইভিং এ ব্যবহার করা হয়। এক নাম্বার কি? নিরাপদ ড্রাইভিং। নিরাপদ ড্রাইভিং। এখন নিরাপদ ড্রাইভিং এর জন্য সে কিভাবে ব্যবহার করে? হ্যাঁ, তোমরা সবাই, আমি জানি সবাই গাড়িতে উঠছো, গাড়িতে উঠো না এমন কেউ নেই। বাস হোক, প্রাইভেট কার হোক, ট্যাক্সি হোক, যে কোনো জায়গায় হোক, সিএনজি হোক, তিনটা দর্পণ থাকে। কয়টি দর্পণ? নিরাপদ ড্রাইভিং এর জন্য তিনটি দর্পণ থাকে। কয়টা দর্পণ থাকে? তিনটা। দুটো হলো এই ড্রাইভারের কি বাহিরে, গাড়ির বাহিরে দেখবা দুটা থাকে। দুটি হলো গাড়ির বাহিরে, এরকম এই গাড়ির বাহিরে দুটা থাকে। আর গাড়ি যদি তোমার এরকম হয়, এটা যদি গাড়ি হয়, গাড়ির ভিতরে দেখবে একটা দর্পণ আছে এখানে। ড্রাইভার কি এই জায়গায় যদি বসে থাকে, ড্রাইভিং করে, তখন এইখানে একটা দর্পণ থাকে, দর্পণ। আর এখানে যদি একটা দর্পণ থাকে, দর্পণ। আর এখানে একটা দর্পণ থাকে। আমার চিত্র আমি আঁকতে পারি না, আগে বলেছি। দর্পণ, তিনটা দর্পণ থাকে, তাই না? এই দুটা দর্পণ কি ধরনের দর্পণ? একটা গোল দেখবা, গোল। আর এটা হলো সমতল, এটা এরকম থাকে না, নরমালি এরকম স্কোয়ার থাকে। সমতল দর্পণ, যা আমরা চেহারা দেখার জন্য ব্যবহার করি। এই দুইটা কিসের কারণে ব্যবহার করে? যে এই দুইটা দর্পণ হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ মানে পিছনে গাড়ি আছে কিনা সেটা ড্রাইভার তো গাড় ঘুরে দেখতে পারবে না, ঘুরে দেখলে সামনে অ্যাক্সিডেন্ট হবে, তাই না? এই জন্য সে স্থির থাকে, শুধু চোখটাকে ঘুরায়, মাথা কিন্তু নড়ে না তার। চোখটাকে একটু ঘুরে এটা দেখে, একবারে মাঝখানটা দেখে, একবারে পিছনেটা দেখে। মাঝখানে দেখে পিছনে প্যাসেঞ্জাররা কি করতেছে, বা প্যাসেঞ্জারের পিছনে, আমাদের গাড়ির পিছনে আরেকটা গাড়ি আছে কিনা সেই গাড়িটা দেখার জন্য, ঠিক পিছনে গাড়িটা দেখার জন্য এই দর্পণ ব্যবহার করে। আর সাইডের ব্যবহার করে সাইড দিয়ে কোনো গাড়ি ওভারটেক করতেছে কিনা সেটা দেখার জন্য হয়। এটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ ব্যবহার করা হয় বাস্তব প্রতিবিম্ব দেখার জন্য। প্রকৃতপক্ষে পিছনে একটা গাড়ি দেখা যায়, এটা উত্তল দর্পণ। এটাও কি বাস্তব প্রতিবিম্ব দেখার জন্য ব্যবহার করা হয়। আর এই দর্পণেও কি বাম পাশের ড্রাইভার থাকে কি ডান পাশে পিছনের গাড়ি এই দিকটা ওভারটেক করে, তাই না? সুতরাং এই দিকটা যাচ্ছে কিনা, ওভারটেক করার সময় আমার সাথে সংঘর্ষ হয় কিনা, সেটা এই দর্পণের মাধ্যমে একবার পিছনে গাড়ির পিছনের সাইডটা দেখা যায়। এমনকি অনেক পিছনে পর্যন্ত গাড়ি দেখে। আর অনেক পিছনে, মনে করো প্রায় 100 গজ পিছনেও যদি কোনো গাড়ি থাকে, সেটা সে সহজেই এই উত্তল দর্পণের মাধ্যমে সে দেখতে পায়। আর এই সাইডটা কি করে? এই সাইডটা হচ্ছে যে সে যে ওভারটেক করতেছে, যদি আমি যে চালাই গাড়িটা, আমি যদি ওভারটেক করি, তখন এই দর্পণটা আমি দেখব যে তার সাথে কোনো সংঘর্ষ হচ্ছে কিনা। সুতরাং নিরাপদ ড্রাইভিং এর জন্য তিনটি দর্পণ ব্যবহার করে থাকে। দুটি হচ্ছে গাড়ির বাহিরে, দুই পাশে, বামে ডানে। আর মাঝখানে হচ্ছে কি সমতল দর্পণ।
দীপ্তি, দীপ্তি তোমার রুল নাম্বারটা একটু লেখো। রুল নাম্বার এত কোন ক্লাস? সানজিদা আহমেদ, ও নবম শ্রেণী, নবম শ্রেণীর সানজিদা। ঠিক আছে, আমরা কয়টা দর্পণ ব্যবহার করলাম? 3টা, ডানে একটা বামে একটা, এই দুটো হলো উত্তল দর্পণ। পিছনের গাড়ি কিভাবে আছে সেটা অবস্থান জানার জন্য মাঝখানে একটা দর্পণ ব্যবহার করা হয়, ঠিক সোজা পিছন বরাবর, অথবা গাড়ির ভিতরে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখার জন্য 3 ধরনের দর্পণ ব্যবহার করা হয়। সুতরাং নিরাপদ ড্রাইভিং এর জন্য এই 3টি দর্পণের কোনো একটি দর্পণ যদি তার না থাকে, তবে কি করবে? পুলিশে দৌড়ে ডাইরেক্ট কি করবে? একটা নোটিশ দিয়ে দিবে যে আপনার গাড়ি ফিট নয়, রাস্তায় চালানোর জন্য উপযুক্ত নয়। এটা ডায়েরি দিয়ে দিবে এবং জরিমানা দিতে হবে। এরপরে আসো পাহাড়ি রাস্তায় যখন সে হাঁটে। পাহাড়ি রাস্তা তো সবাই চিনি আমরা নাকি? অবশ্যই কোথায় পাওয়া যায়? সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি। কক্সবাজার পাওয়া যায় পাহাড়? না, রাঙ্গামাটিতে আছে পাহাড়। এই পাহাড়ি এলাকায় যখন ড্রাইভিং করতে হয় তখন পাহাড়ের কি পাহাড়ি রাস্তায় অদৃশ্য আঁকাবাঁকা রাস্তা দেখার জন্য এই দর্পণের ব্যবহার করা হয়। পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা, এই পাহাড়ি রাস্তায় ড্রাইভিং এর ক্ষেত্রেও একটা সমতল দর্পণ ব্যবহার করা হয়। যেমন পাহাড় আছে, যদি এখানে একটা পাহাড় থাকে, মনে করো এরকম পাহাড়, আমি গাড়িটা আসতেছে এইভাবে যাবো, হ্যাঁ, এখন কি আমি দেখতে পাবো ওই জায়গায় কি আছে? এই জন্য এখানে যদি একটা দর্পণ ব্যবহার করা হয়, একটা খুঁটির মাধ্যমে, একটা খুঁটি দিয়ে যদি দর্পণ রাখা হয়, এখানে যদি একটা দর্পণ রাখা হয়, এটা তো এইভাবে হবে না, খুঁটিটা হবে এই সাইডে না, আর এখানে যদি একটা দর্পণ রাখা হয় এই খুঁটি দিয়ে, তখন কি এই দর্পণ, এই দর্পণ, তখন এখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেও থাকে, সোজা এইভাবে এইভাবে বাঁকা হয়ে যায় না, মনে করো সোজা হয়ে গেছে, এরকম সোজা আসছে, সোজা গেল, আবার সোজা গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা রাস্তা থাকে এরকম, তখন কি অবশ্যই এখানে একটা দর্পণ থাকবে, এখানে একটা দর্পণ ব্যবহার করতে হবে। যদি দর্পণ ব্যবহার করা হয় তখন কি ওই পাশে এসে দেখবে এই দিক দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা। ওই যখন মন নিবে তখন এই গ্লাসের দিকে তাকাবে, এই যখন মন নিবে এখানে একটা গ্লাস থাকবে, গ্লাসের দিকে তাকাবে, তাকায় দেখবে সামনে কোনো গাড়ি আছে কিনা। তোমাদের বইয়ে সুন্দর করে চিত্র আঁকা আছে, সেটা একটু খেয়াল করো। আমি চিত্র আঁকতে পারি না, আগে অনেক সুন্দর সুন্দর চিত্র আঁকতে পারতাম, কিন্তু এখন পারি না। চিত্র আঁকার জন্য খুবই ধৈর্যের দরকার। সুতরাং এখানে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণ ব্যবহার করা হয়। কিসের দর্পণ? রাস্তা বাঁকা দেখার জন্য আমরা সমতল দর্পণ ব্যবহার করি। তোমরা অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে হবে যে স্যার আমি ক্লাসটাকে পছন্দ করেছি, না করলেও করতে হবে, তাই না? এ হলো আমরা দুটি ব্যবহার পেলাম সমতল দর্পণে। একটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং এর জন্য সমতল দর্পণ ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে পাহাড়ের বাঁকা রাস্তা দেখার জন্য দর্পণ ব্যবহার করা হয়। তাছাড়া আমরা দর্পণের ব্যবহার অসংখ্য আছে। আমরা যদি দাঁতের কোনো সমস্যা হয় তখন কি আমরা এক ধরনের উত্তল দর্পণ ব্যবহার করি, ছোট দাঁত বড় দেখার জন্য ব্যবহার করি। পিছনে যে গাড়ি যেরকম বড় দেখার জন্য উত্তল দর্পণের ব্যবহার করা হয়, সেই কাজটা করা হয়। একইভাবে আমরা ড্রেসিং টেবিল বা নিজের চেহারা দেখতেও কি দর্পণ ব্যবহার করে থাকি। তারপর বাইনাকুলার আছে, অনেক যন্ত্র আছে যা দর্পণে ব্যবহার প্রচুর আছে। তোমাদের শুধু দুইটা ব্যবহারই দেওয়া আছে। এরপরে আসো দুইটা অংশ পড়াবো আজকে। আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণটা কি? প্রতিফলন, ফলন হচ্ছে ফিরে আসা। যেমন আমরা কৃষকরা কি বীজ বপন করে মাটিতে, আবার উপরেই ফিরে আসে, এটা হলো ফলন, প্রতিফলন। সরণ, সরণের অপর নাম হচ্ছে দূরত্ব। সরণ মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব সরণের পার্থক্য আছে, এটা হলো ভেক্টর রাশি, এটা হলো স্কেলার রাশি। এটা দিক আছে, মান আছে দুইটা, এটা শুধু মান আছে, দিক নেই, কিন্তু একই। এটাও সরণ মানে দূরত্ব, দূরত্ব মানে দূরত্ব। ক্লিয়ার? সরণের মধ্যে নির্দিষ্ট দিক, উত্তরে যাব সেটা সরণ ব্যবহার করব। আমি 10 কিলোমিটার দূরত্ব হাঁটবো, কোন দিকে যাব সেটা বলি নাই। আমি যদি বলি দক্ষিণ পাশে
আমি এত মিটার যাব, তখন বলবো 10 মিটার সরণ করবে দক্ষিণে। ক্লিয়ার? সুতরাং সরণ মানে দূরত্বে যাবে, সে একই মাধ্যমে ফিরে আসবে না, অন্য মাধ্যমে চলে যাবে। সরণ হচ্ছে কি অন্য মাধ্যমে চলে যাওয়া। আমরা অষ্টম শ্রেণীতে অবশ্যই পড়েছি এরকম যে একটা বিভেদ তল থাকবে XY, হ্যাঁ, আর এটা হলো হালকা মাধ্যম বায়ু, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে পানি মাধ্যম। পানি অবশ্যই বুঝতেছো ঘন, বায়ু মাধ্যমটা হচ্ছে হালকা, এ হলো পানি। আমরা যারা অনেকে আছে, আমরা কৃষকের ছেলে না, ইঞ্জিনিয়ারের ছেলে, কিন্তু কৃষি কাজ করেছি। আমি কিন্তু ইঞ্জিনিয়ারের ছেলে, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু কৃষি কাজ করেছি। কৃষিকাজ বাঙালি হচ্ছে কৃষকের কাজে থাকতে হবে, তবে আমরা প্রকৃত বাঙালি হতে পারবো। ঢাকা শহরে যারা থাকো তোমরা কৃষক সম্পর্কে ধানের কাজ চিনো না, এটা চিনো না, অবাক লাগে, তার মানে তোমরা কিছুই শিখো নাই। এই জন্য মাঝে মাঝে গ্রামের দেশে যাবা, বিশেষ করে আমন দান, কিছুদিন পরে আমন দান হবে, আমন দানের পিঠা খাইতে যাইবা। এই তো মারিয়া আসছে, মারিয়া ঘুমিয়েছিল রে বাবা, এত ঘুমাইলে হবে? রোল 4 মারিয়া, তুমি আরো আগে আসার দরকার, একবার লাস্ট মুহূর্তে এসেছো। বলো স্যার বোর্ডটা গোলা দেখা যাচ্ছে তোমার প্রতিসরণের কারণে। এটা আরেকটা প্রতিসরণ, এটা হচ্ছে নেটের কারণে এই সমস্যাটা হয়, আর আমার হাতে কিছুই নাই যে যদি গোলা থাকে। হ্যাঁ, তারপর চেষ্টা করব ক্লিয়ার হতে। আচ্ছা, কি বললাম? বায়ু মাধ্যম হলো হালকা মাধ্যম, পানি মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম। আমরা তো এটা পড়েছি যে হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি এ ও ওতে আপাতিত হয়ে কোথায় যা, এখানে একটা আমি স্কেলটা তো রেখে আসলাম, যার আমি হাতে আঁকি, এটাকে অবিলম্ব বলা হয়, NO ড্যাশ। এখানে আমি একটু লিখে নিই, তে বেশি বুঝতে পারবা। আপাতিত রশ্মি নাম হচ্ছে AO, আর অবিলম্ব সেটা কি N প্রাইম বা ON বললেও হবে, শুধু ON বললেও হবে, অবিলম্ব। আমরা জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি, ঠিক আছে না? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, মাঝে মাঝে বোর্ড এরকম হয়ে যায়, চেষ্টা করতেছি। আমরা কি সাথে সাথে তোমরা লেখো, কিন্তু এই চিত্রটাকে আমি সবগুলি সংজ্ঞা লিখে দিব এখানে। হ্যাঁ, সুতরাং এই তথ্যটা ভালো করে একটু শিখতে হবে যে আপাতিত রশ্মি কোনটা, OA, এটা হলো হালকা মাধ্যম, বায়ুটা কি হালকা মাধ্যম। আর আমি একটু পাশে লিখে দিই হালকা, যদি আমরা জানি এটা হলো ঘন মাধ্যম। আচ্ছা, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে XY, এটা হলো বিভেদ তল। আমরা বিভেদ তলটা উল্লেখ করি, বিভেদ তল XY। দেখো ও বিন্দুতে আপাতিত হলো, হলে সোজা যাওয়ার কথা ছিল, এরকম সোজা যাওয়ার কথা ছিল, সোজা সে যাইতে পারবে না, সে কোথায় বেঁকে গিয়ে অবিলম্বের কাছে চলে আসে। এইটা হলো বি, এই প্রতিফলিত রশ্মি, এটা হলো প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, সেটা কি OB। প্রতিসরিত রশ্মি মানে সোজা পথে না গিয়ে অবিলম্বের কাছে চলে আসে। এটা হচ্ছে প্রতিসরণের সূত্র, যে আপাত রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন অবিলম্ব কাছে চলে আসে, প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসে। দেখো এই যে অবিলম্বের কাছে চলে আসলো, দূরে না গিয়ে সোজা না গিয়ে কাছে চলে আসলো। আর যদি উল্টাটা বলি, যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যাবে আলোক রশ্মি তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আমি যদি এখানেই দেখাই একটা চিত্র, এই দেখো এই হলো আরেকটা রশ্মি, ঘন মাধ্যম থেকে এই জায়গায় গেল হালকা মাধ্যমে, তখন কি অবিলম্বের সোজা না গিয়ে
অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই অবিলম্ব থেকে দূরে সরে গেল। এটা হচ্ছে কি ঘন মাধ্যম থেকে যদি হালকা মাধ্যমে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা হলো প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সংজ্ঞা। এই যে বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনা হচ্ছে প্রতিসরণ। তাহলে প্রতিসরণ আসলে কি হবে, সংজ্ঞাটা যদি বলি আমি, যে হালকা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হয়ে প্রতিসরণের পর আলোক রশ্মির যে দিক পরিবর্তন হয় তাকে আলোর প্রতিসরণ বলে। আমি আবার বলি, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হয়ে প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মি দিক পরিবর্তন হয়ে যায়। এই দিক পরিবর্তন হওয়ার ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলে। এই দিক পরিবর্তনের ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলে। তোমাদের বইয়ে কিন্তু নাই সংজ্ঞাগুলি, হ্যাঁ, এই জন্য সংজ্ঞাগুলি আমি বলছি বারবার, সেটা মিলিয়ে লিখবা। আবার বলি যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপাতিত হয়ে প্রতিসরণের পর আলোক রশ্মির দিক পরিবর্তন করে। আলোক রশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলে। জি স্যার, আরেকবার বললাম তো, হ্যাঁ, আবার বলবো যে আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে, রেকর্ড থাকবে তো, তুমি পরে লিখতে পারবা, হ্যাঁ। আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপাতিত হয়ে প্রতিসরণের পর, প্রতিসরণ বা প্রতিসরিত, যেটা বলো, পর প্রতিসরিত হয়ে দিক পরিবর্তন হয়। এই দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আচ্ছা, এরপরে যদি না পড়ো মেসেজ দিয়ে রাখো, আমি আবার লিখে দিব সংজ্ঞাটা। আমরা কি পেলাম, আপাতিত রশ্মি এ ও, এটা যদি আমি লিখি পি ও, পি হলো আপাতিত রশ্মি, আর এটা পি কিউ যদি ও কিউ বলি, এটা হলো প্রতিসরিত রশ্মি। আর আপাতিত রশ্মি এ ও এবং প্রতিসরিত রশ্মি কি ও বি, আর এন ও এন হচ্ছে অবিলম্ব। এই যে একটা কোণ উৎপন্ন করলো সেটাকে আপাতন কোণ বলা হয়। কি কোণ বলা হয়? আপাতন কোণ। আর এই যে একটা কোণ উৎপন্ন হলো সেটা প্রতিসরণ কোণ বলা হয়। আপাতন কোণ, এ ও এন, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ কি হবে বলো? N1 দি, N1 ও P, এই যে এই কোণটা, ঠিক আছে? এই দুটা কোণের কথা বলা হয়েছে আপাতন কোণ, প্রতিসরণ কোণ। সুতরাং এর ব্যাখ্যাটা অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে কোনটা আপাতিত রশ্মি, কোনটা প্রতিফলিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, কোনটা বিভেদ তল, হ্যাঁ। এই এরপরে বলতেছে প্রতিসরণ কোণ, আপাতন কোণ। আচ্ছা, অবিলম্ব সবগুলো আমরা বুঝতে পেরেছি। যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আলোক রশ্মি অবিলম্বের কাছে চলে আসে। যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই তথ্যটি তোমার মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু পরীক্ষায় আসে 3 নম্বরের বর্ণনাটা। এখন শোনো, আলোর প্রতিসরণের সূত্র আছে, তোমার অপর পেজে দেখো দুইটা সূত্র আছে। একটা হলো এই আপাতিত রশ্মি, আপাতিত বিন্দু ও অঙ্কিত অবিলম্ব বিভেদ তলে প্রতিসরিত রশ্মি বিভেদ তলে একই বিন্দুতে মিলিত হলো। সব দেখো একই বিন্দুতে মিলিত হলো, যে আপাতিত রশ্মি, আপাতন বিন্দু, অঙ্কিত অবিলম্ব, তারপর প্রতিসরিত রশ্মি, সবকিছু কি একই সমতলে অবস্থান করে। এক জোড়া নির্দিষ্ট বর্ণের জন্য, দ্বিতীয় সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমি গত ক্লাসে আবার আলোচনা করব। যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুব থাকবে। যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম কি দেখো এখানে বায়ু এবং পানি, এবং নির্দিষ্ট বর্ণ কিন্তু আমরা জানি সূর্যেতে 7টি বর্ণ আছে। এক একটা বর্ণের জন্য প্রতিসরণ কোণ এক এক রকম হবে। সেই জন্য বলছে নির্দিষ্ট মাধ্যম, বায়ু পানি বা বায়ু কাঁচ পানি এরকম হতে পারে, নির্দিষ্ট বর্ণের জন্য আপাতন কোণের সাইন, তার মানে এই যে কোণটা পাইলাম এটা আই, এটা যদি আর ধরি, আপাতন কোণের সাইন মানে কি, এই দেখো সাইন আই, আপাতন কোণের সাইন, এবং প্রতিসরণ কোণের সাইন দেখো, প্রতিসরণ কোণ কি আর, এর যে অনুপাত এটা হলো ধ্রুবক। কি থাকবে? ধ্রুবক।
ধ্রুবক মানে কি নির্দিষ্ট। যদি আমি পানি এবং বায়ু এবং পানি ব্যবহার করি এবং সূর্যের রশ্মিটা যদি আমি যে কোনো একটা বর্ণ লাল অথবা সবুজ বর্ণ ব্যবহার করি, সেটার জন্য আয়ের মান এবং আর এর মান সব জায়গায় পৃথিবীর যে কোনো জায়গায় পরীক্ষা করি না কেন একই হবে, সেই জন্য বলছে ধ্রুবক। আপাতন কোণের মান প্রতিসরণ কোণের আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, দেখো অনুপাত, এটা কিন্তু ভাগ মানে অনুপাত না, ধ্রুবক থাকবে। এটা হচ্ছে স্ল্যানের সূত্র, এই জন্য বলা হচ্ছে বিজ্ঞানী স্ল্যান এই সূত্রটি আবিষ্কার করছে। এই জন্য আমি এটা সম্পর্কে আরেকটু আলোচনা করবো আগামী ক্লাসে, যেন এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা ক্লিয়ার। আজকে একবারই সময় শেষ, তোমরা ভালো থেকো। তোমরা দয়া করে যারা সংযুক্ত হয়েছো তাদেরকে ওয়েলকাম, যারা সংযুক্ত হও নাই তাদেরকে অবশ্যই অবশ্যই বলে দাও ক্লাসটা দেখার জন্য, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। নিজের লাইফ, নিজের জীবন নিজের কাছে নিজে করতে হবে, আরেকজন তোমাকে কোনোদিনই সেটা করে দিতে পারবে না। তোমরা এখন বয়স সন্ধিকাল থাকা সত্ত্বেও তোমরা এখন বিবেকবান হয়েছ, নবম শ্রেণীতে পড়ো, সুতরাং অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে সঠিক টাইমে আসবা। মারিয়া দেরিতে আসছো, এরকম দেরিতে আইসো না। দেরিতে যদি স্কুলে যাইতা ক্লাসে ঢুকতে দেওয়া হয়তো, মনে করো জামান স্যারের ক্লাসে ঢুকছো, কি মনে করো ধমকেটা খাইতে না করা হবে? মুর্শিদ স্যার তো কিছুই বলে না, বাইর করে দিতাম ক্লাস থেকে, তাই না? এখন তো সেটা করতে পারি না। হ্যাঁ, সুতরাং এই কাজটা কেউ করবে না, সঠিক টাইমে আসবা। আইসা তারপর যদি তোমার কারেন্ট চলে যায় সেটা বোঝা যাবে। আর দেরিতে হয়, অনেক সময় কারেন্ট না থাকলেও হয় দেরিতে। অবশ্যই ক্লাসে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে সম্পূর্ণ যদি কেউ না দেখে থাকো, প্রথম ক্লাসটা আবার প্রথম থেকে দেখো, বারবার দেখো, উপকৃত হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।